সিভিল সহপাঠীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত একটা বিষয়ের উপর একটু আলোচনা করব, যেটা সরাসরি পরীক্ষার সঙ্গে যুক্ত, যা প্রস্তুতির সঙ্গে যুক্ত এবং আমাদের সার্বিক উন্নতির জন্য ভীষণভাবে কার্যকর। আমরা এটা পরীক্ষার স্তরে গিয়ে দেখেছি যে কোনো ক্ষেত্রে আমরা যে কোনো পরীক্ষারই প্রস্তুতি নিই না কেন, তাতে আমাদের এমন কিছু বিষয় এসেই যায় বা রয়ে যায় যেগুলো ঠিক আমাদের রপ্ত হতে বেশ সময় নেয়, অথবা বলা ভালো রপ্ত হতেই চায় না। আর সত্যি কথা বলতে কি, এখন যেমন সময় পড়েছে, যে পরিস্থিতিদের মধ্যে আমরা যাচ্ছি, সেখানে প্রতিযোগিতার মানটা ভীষণ চড়া। অর্থাৎ এখানে আমাদের ফাঁক ফোকর দেবার জায়গাটা খুব কম। প্রত্যেকটা প্রতিযোগী অন্য আরেকটা প্রতিযোগীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, প্রত্যেকের প্রস্তুতি এতটাই নিখুঁত এবং শানিত করে ফেলছে। সেখানে একজন মধ্যমানের একটি প্রার্থী যে সত্যিই চায় সে তার পরিশ্রমের মাধ্যমে সবটাকে জয় করে নিতে, তার কাছে কি কি করণীয়, যাতে করে এই একটু আপাত কঠিন যে বিষয়গুলো তার লাগছে, বা প্রত্যেকের কাছে যা নিজের নিজের ক্ষেত্রে উইক জোন গুলো যে রয়েছে, সেগুলোকে আমরা কিভাবে প্রিপেয়ার করলে সহজে এই সমস্ত পরীক্ষাতে পেরে যাব। দেখো, আজকে আমরা মূলত বিভিন্ন পরীক্ষা নিয়ে আলোচনা করলেও আজকে আমরা মূলত ফোকাস রাখছি WBCS এর উপরে। সহপাঠীতে আমরা একটার পর একটা ভিডিও আনছি, যেখানে তোমরা যে সমস্ত প্রিপারেশনের উপর ভিত্তি করে অসুবিধেগুলো আছে সেগুলোকে কাটিয়ে উঠতে তোমাদের সুবিধা হবে, এবং সেই আলোচনাগুলো শুনলে এবং সর্বোপরি ইমপ্লিমেন্ট করলে, প্রয়োগ করলে আমরা নিশ্চিত তোমাদের অনেকটাই সুবিধা হবে পড়াশোনাটাকে সহজ সরল ভাবে এগিয়ে নিয়ে যেতে। আজকে আমরা এমন 10টা টেকনিক নিয়ে আলোচনা করব, যেটা এর আগে পুরো ইউটিউবে অন্তত বাংলাতে কেউ কোনোদিন করেনি। যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ, সেটা তুমি প্রিলিমস এর প্রিপারেশন নাও বা মেন্স এর প্রিপারেশন নাও, তোমাদের নিশ্চয়ই এই বিশাল সাবজেক্টিভ প্রিপারেশনের ভিড়ে এমন এমন কিছু নিশ্চয়ই বিষয় রয়ে যায় যেগুলোতে তোমাদের অসুবিধার সম্মুখীন হতে হয়। আমরা জানি না সেটা কি, প্রত্যেকের কাছে ভিন্ন ভিন্ন সাবজেক্টের অসুবিধে আসতে পারে। তবে আমরা ধরে নিচ্ছি তোমাদের যেমনই বিষয়গত অসুবিধে বা সমস্যার সম্মুখীন তোমরা হও না কেন, যদি এই টেকনিক গুলোকে অনুসরণ করো, তোমরা কিন্তু অনেকটাই সফলভাবে এগুলোকে এড়িয়ে সফলভাবে এগুলোকে রপ্ত করতে পারবে। তো দেখো, ধরে নেওয়া যাক যে তোমাদের টোটাল প্রিপারেশনের মধ্যে এমন কিছু জায়গা আছে যেখানে তোমাদের অসুবিধে হচ্ছে। সাপোজ করা যাক তোমার ইতিহাসে অসুবিধে হচ্ছে, তোমার ভূগোলে অসুবিধে হচ্ছে, পলিটিতে অসুবিধে হচ্ছে, বা ইকোনমিতে অসুবিধে হচ্ছে। এমনও হতে পারে অভ্যাসগত বিষয়ে, যেমন ধরা যাক ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি, বা তোমার ধরা যাক মেন্সে গিয়ে GI ম্যাথমেটিক্স এর যে 200 নম্বরের MCQ পেপার, যে কোনো ক্ষেত্রে, এমনকি তোমার অপশনালের ক্ষেত্র যদি অসুবিধে হয় বলে বলে তুমি মনে করছো, তাহলে তোমরা এই 10টা টেকনিককে যে কোনো কয়েকটাকে বা যে কোনো একটাকে ফলো করতে পারো। আমার নিশ্চিত ধারণা যে তোমরা অনেক বেটার ফলাফল পাবে। প্রথম টেকনিকটা হলো ফিনম্যান টেকনিক। দেখো, ফেনম্যান টেকনিকে সব থেকে বড় যে জিনিসটা সেটা হলো যে এই ক্ষেত্রে আমরা মূলত দেখি যে সহজ ভাষায় তুমি কোনো একটা জিনিসকে বোঝার চেষ্টা করো। তোমার উইক জোন যেটা আছে, সেই উইক জোনটাতে তুমি সহজ করে সেটাকে বোঝার চেষ্টা করো। আগে তাতে একটু সময় গেলে যাক, কিন্তু যখনই তুমি সেটা একবার বুঝে যাবে, সঙ্গে সঙ্গে তুমি চেষ্টা করো কোনো একজন মানুষকে সেটাকে বোঝাতে। হতে পারে সেটা তার সঙ্গে কোনো প্রাসঙ্গিকতা নেই, হতে পারে সেটা এমন কাউকে বোঝাচ্ছ যার এটা না বুঝলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু তুমি তাকে বোঝাচ্ছ এই কারণে যাতে তুমি নিজে কতটা বুঝেছো সেটা পরখ করতে পারো। এটাকে বলে ফিনম্যান টেকনিক।
এবং এতে যত সহজে তুমি কাউকে বোঝাতে পারবে সেই বিষয়টা, তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি সেই বিষয়টা আসলে বুঝে গেছো। এটা গেল 1 নম্বর ফিনম্যান টেকনিক। 2 নম্বর স্পেসড রিপিটেশন। স্পেসড রিপিটেশন, এটা আমি আমার বিভিন্ন ভিডিওতে বারবার ধরে তোমাদের বলেছি, এটা তোমরা অনুসরণ করলে বিভিন্ন ক্ষেত্রে তোমাদের ভীষণ সুবিধে হবে। তোমাদের এই পর্যন্ত প্রিপারেশন যেটুকু জায়গায় তোমরা আটকে গেছো সেই জায়গাতে তোমরা কিন্তু ভালো মতো একটা ফলাফল পেতে পারো। স্পেসড রিপিটেশন জিনিসটা আসলে কি? ধরা যাক তুমি বারবার পড়ার বদলে নির্দিষ্ট বিরতিতে একটা জিনিসকে ধীরে ধীরে পড়ো। এতে স্মৃতিটা কনসলিডেট করতে বা জমতে সুবিধে পায়, একটা সুযোগ পায়। অর্থাৎ একই জিনিসকে প্রত্যেকদিন রিপিটেড ওয়েতে না পড়ে সেটাকে একটা যদি বিরতি দাও, একদিনের গ্যাপ দাও, তারপরে আবার সেটাকে রিপিট করো, এতে করে তোমার একটা স্পেসড রিপিটেশন হচ্ছে, যেটা কিন্তু তোমার স্মৃতিকে পোক্ত করতে সাহায্য করছে। তো এইটা গেল দ্বিতীয় একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে স্পেসড রিপিটেশন। তৃতীয়, অ্যাক্টিভ রিকল। এটা কিভাবে কাজ করে দেখো, এটা যেটা তুমি করবে তখন রিকল কথাটার অর্থ হচ্ছে যে স্মৃতিতে সেটাকে পুনরুদ্রেক করা। এটার মানে হলো নিজেকে রিভিউ করা। কোনো একটা জিনিস পড়ে নিয়ে খানিকক্ষণ আর সেই কনটেক্সটে বা কন্টেন্টটা না পড়ে একটু আড়ালে বা একটু সেটার থেকে দূরে গিয়ে ভাবতে থাকো যে পড়াটা তুমি পড়লে তাতে আদতে তুমি কি কি বুঝলে। এটা অনেকটা ক্ষেত্রে তুমি আয়নার সামনে নিজেকেও বোঝাতে পারো। এটা হচ্ছে অনেকটা অ্যাক্টিভ রিকল, অর্থাৎ তুমি তোমার স্মৃতিকে পুনরায় খনন করে সেই স্মৃতি থেকে তোমার যে লব্ধ জ্ঞান সেটা তুমি নিজেকেই পাঠ করাচ্ছ। এতে করে তোমার কিন্তু স্মৃতি আরো পোক্ত হবে। হয়েছে? এটা দেখতে পারো। এরপর খুব মানে একটা কমন টেকনিক যেটা আমরা প্রায়শই শুনে থাকি বিভিন্ন জায়গাতে, সেটা হচ্ছে পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিক, চতুর্থ পয়েন্ট এটা। পোমোডোরো টেকনিকে আমরা দেখতে পাই যে আমরা সময়টাকে দীর্ঘমেয়াদী না করে ছোট ছোট টুকরোতে ভেঙে নিচ্ছি। যেমন তুমি যদি 0.5 ঘন্টার একটা পড়াশুনোর একটা সিটিং নাও, তাহলে 25 মিনিট পড়ো এবং 5 মিনিটের বিরতি নাও। এতে করে তোমার যেটা হবে যে তুমি যদি 1 ঘন্টা পড়ো, এতে তোমার দুটো হাফে পড়া হচ্ছে এবং মাঝের ওই 5 মিনিটের বিরতিটা তোমাকে কিন্তু ওই জিনিসটাকে বুঝতে বা তোমার স্মৃতিতে নামাতে সাহায্য করছে। তো পোমোডোরো টেকনিকের একটা বড় জিনিস হলো যখনই তুমি পড়াশুনো করবে সেটা ছোট ছোট খাতে ভাগ করে নেওয়া, টানা না পড়া। এটা তুমি 1 ঘন্টার ক্ষেত্রে 55 মিনিট আহ পড়াশুনো করে 5 মিনিট বিরতি নিতে পারো, বা 50 মিনিট পড়াশুনো করে 10 মিনিটের বিরতি নিতে পারো, তারপরে সেকেন্ড সিটিং এর জন্য আবার বসতে পারো। কিন্তু টানা পড়বে না। এতে করে তোমার কিন্তু সেই জিনিসটা যেটা তোমার অবদ্ধ বলে মনে হচ্ছে, কঠিন বলে মনে হচ্ছে, সেটা কিন্তু অনেক বেশি ওপেন আপ হতে থাকবে, তত বেশি তুমি সেখানে বুঝতে পারবে সেই জিনিসটা। পঞ্চমত, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, এটা আমরা আমাদের সিভিল সহপাঠীর বিভিন্ন ক্লাসে এটা করে থাকি। এটা একদম অ্যাক্টিভলি আমরা মেনটেন করি নিজেদের ক্লাসে। তোমরা যারা নিজেদের মতো করে প্রিপারেশন নিচ্ছ, এইটাকে চেষ্টা করতে পারো পঞ্চম যে পয়েন্টটা আছে এটাকে নিজেদের পড়াশোনা ইমপ্লিমেন্ট করতে। নিশ্চিন্তভাবে এটা বলা যায় যে তোমরা নিশ্চিত উপকার পাবে এতে। এটা হলো মাইন্ড ম্যাপিং। এটা কি? ধরা যাক কোনো বিষয়ের কিছু তথ্য তুমি আহরণ করলে, কিছু তথ্য তুমি পেলে, এবার সেই তথ্যগুলোকে একটা ছবির আকারে নিজের পেপার শিটের উপরে সেটা ড্র করো, সেটা আঁকো, একটা ডায়াগ্রামের রূপ দাও, নিজের মতো করে নিজে বোঝার উপযোগী কোনো একটা চিত্রপট সেটাতে তৈরি করো। এবং সবসময় যে সেটা চিত্রপটই হবে এরকম নয়, তুমি কিছু ক্ষেত্রে ফ্লো চার্ট, ডায়াগ্রাম, পিরামিড ইত্যাদি মাধ্যমেও নিজেকে বোঝাতে পারো। যখনই মাইন্ড ম্যাপটা করবে, পরের বার তুমি যখন সেটা পড়তে যাবে তোমাকে আর পুরোটা পড়তে হবে না। যেহেতু তুমি নিজে পড়ে নিজে বুঝে ওই ম্যাপটা করেছো, তোমার কাছে কিন্তু এই জিনিসটা ভীষণ রকম অ্যাক্টিভেটেড হয়ে যাবে, তোমরা ভীষণ রকম এতে সাহায্য পাবে যে এই পরিসরে তুমি কিন্তু নিজেকে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় নিয়ে যেতে পারবে। তো মাইন্ড ম্যাপ, এটা তোমরা ফলো করতে পারো। এই অবধি এসে একটা কথা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করতে চাইছি যে সিভিল সহপাঠীতে ইতিমধ্যেই
WBCS পার্সোনাল গাইডেন্স প্রোগ্রাম বলে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি, যেটা খুব সাকসেসফুলি চলছে। এখানে তারা এনরোল করতে পারো যারা মোটের উপর একটা প্রিপারেশন নিয়েছো এবং তোমাদের কাছে মোটের উপর নোটস পত্র, বইপত্র ইত্যাদি আছে, কিন্তু তোমরা গাইডলাইন পাচ্ছ না, প্রতি বছর বারবার ধরে ছড়িয়ে পড়ছো পরীক্ষার আগে এবং ব্যর্থ হচ্ছ। তো তাদের জন্য আমরা সপ্তাহে একটা করে অনলাইন ক্লাস রাখছি, এবং এই অনলাইন ক্লাস মূলত দুটো হাফে বিভক্ত। যারা প্রিলিমস এর জন্য প্রিপারেশন নিতে চাও তারা পিজিপি প্রিলিমস এর জন্য এনরোল করতে পারো, যারা মেন্স এর জন্য প্রিপারেশন নিতে চাও তারা পিজিপি মেন্স এর জন্য এনরোল করতে পারো। আবার এমন যারা আছো যে দুটোর জন্যই পড়াশোনা করতে চাও, একটা মিনিমাম গাইডেন্স নিতে চাও, সেটার জন্য তোমরা দুটোতেই এনরোল করতে পারো। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এর ডিটেলটা দেওয়া আছে এবং এই নাম্বারটাও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে তোমরা এনরোল করতে পারো। একটা অতি সামান্য আমাদের ফিজ রাখা হয়েছে, প্রিলিমস এর জন্য মাত্র 200 টাকা ফিজ রাখা হয়েছে প্রতি মাসে, এবং মেন্স এর জন্য 300 টাকা ফিজ রাখা হয়েছে প্রতি মাসে। তোমরা যারা ইচ্ছুক, আগ্রহী, সেখানে তোমরা এনরোল করতে পারো। এতে পরিপূর্ণ পরিকল্পনা মাফিক সাপ্তাহিক প্ল্যান অনুসারে এবং টপিককে মার্ক করে দিয়ে, যে তোমাকে কোন টপিকগুলো পড়লে কোন পরীক্ষাটাতে আসলে কাজে লাগবে, উতরে যাবে তুমি, সেটার কিন্তু 1-to-1 গাইডেন্স থাকবে। একজন মেন্টর থাকবেন যিনি তোমাকে পুরো এই জার্নিটাতে হেল্প করে যাবেন আপ টু ইউর এক্সামিনেশন। তো এটা তোমরা দেখতে পারো। যাদের আর্থিক অবস্থা একটু খারাপ, যারা পুরোপুরি স্পোর্টস কোনো নিতে পারছো না, তারা এইটাকে কনসিডারেশনে রাখতে পারো, কনসিডার করতে পারো। 6 নম্বর, ডেলিবারেট প্র্যাকটিস। দেখো, এইটা আমরা ছোটবেলা থেকে করে আসছি। আমাদের একাডেমিক লাইফে বা যে কোনো ক্ষেত্রে আমরা যখন পড়াশুনো করেছি, তখন আমরা টার্গেটেড প্র্যাকটিস করেছি। এই ক্ষেত্রে শুধু রুটিন অনুসরণ করলে হবে না, দুর্বল জায়গাগুলোকে চিহ্নিত করে সেটার উপর রিপিটেড প্র্যাকটিস করে যেতে হবে। এটা খুব কনভেনশনাল ওয়ে, কিন্তু এটা ভীষণ কার্যকর। এটা যদি করতে পারো তোমাদের অনেকটা কাজে লাগবে। পয়েন্ট নাম্বার 7, ইমার্সন মেথড। দেখো, ইমার্সন মেথডে এটা সব থেকে বেশি কাজে দেয় যখন তুমি কিছু স্কিল শিখছো, যেমন তুমি জিআই এর কোনো টেকনিক শিখছো, যেমন তুমি ম্যাথের কোনো পদ্ধতি শিখছো, ইভেন ইংরেজিটা কেমন করে লিখলে ভালো নম্বর আসবে সেটা শিখছো। ইমার্সন মেথডটা সেখানে কিন্তু ভীষণ রকম কাজে লাগে। তো এখানে যেটা হয় যে তুমি কিছু টেকনিক শেখো, যে টেকনিকগুলোকে তুমি রিপিটেডলি ইউজ করতে থাকো, যাতে করে তোমার ওই নির্দিষ্ট স্কিলটা ডেভেলপ হতে থাকে, এবং এই স্কিলটা যখনই ডেভেলপড হয়ে যায় তখনই তুমি কিন্তু একটা ভালো জায়গায় নিজেকে খুঁজে পাও। তো এটা তোমার ইমার্শন মেথড মূলত ভীষণ কার্যকর। পয়েন্ট নাম্বার 8, প্যারেটো প্রিন্সিপাল। প্যারেটো প্রিন্সিপাল আমরা নিজেদের ছাত্রছাত্রীদের উপর ইমপ্লিমেন্ট করি এবং এতে কিন্তু অনেকটাই কার্যকরভাবে তারা ফলাফল পায়। বিষয়টা হলো এরকম যে এমন জিনিস শিখতে হবে যাতে তুমি তোমার পুরো পরিশ্রমের 20% মতো ব্যবহার করছো, কিন্তু তাতে 80% উপর বেশি লাভ আসছে। এই 80-20 রুলটাই হচ্ছে প্যারেটো প্রিন্সিপাল। অর্থাৎ সব নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আগে দেখো। ধরা যাক তুমি ব্যালেন্স অফ পেমেন্টস পড়ছো ইকোনমিতে, এতে কোন অংশটা থেকে বেশি প্রশ্ন আসে সেটা আগে বুঝে নিতে হবে। বা তুমি যদি কোনো সাবজেক্টিভ জায়গা থেকে দেখতে চাও, যে ধরা যাক তুমি ভারতের ভূগোল পড়ছো, সেখানে কোন চ্যাপ্টারটা সব থেকে বেশি নম্বর তোমার জন্য এনে দিতে পারে সেটাকে আগে মার্ক করো, এটাতে বেশি সময় দাও। তাতে করে তোমার কম পরিশ্রমে তুমি কিন্তু বেশি সংখ্যক প্রশ্নকে ডিল করতে পারবে। এটা হলো প্যারেটো প্রিন্সিপাল। এটা যখন তুমি করবে তোমার সময় কিন্তু সংকুলান হবে, ঠিক ঠিক জায়গাতে তুমি কার্যকরভাবে সেটাকে অ্যাপ্লাই করতে পারবে। 9 নম্বর পয়েন্ট, ইন্টারলিভিং। ইন্টারলিভিং হলো এক নাগাড়ে এক জিনিস না পড়ে মিলিয়ে মিশিয়ে পড়ো। যেমন তুমি যদি ঘুরিয়ে ফিরিয়ে এই প্র্যাকটিসটা কন্টিনিউশন রাখতে পারো, তোমার তাহলে রিটেনশন কোয়ালিটি বা মনের বা স্মৃতির ধারণ ক্ষমতা বেড়ে যাবে। যেমন ধরা যাক যে তুমি ইতিহাস পড়লে, তারপরে তুমি খানিকটা পলিটি পড়লে, তারপরে তুমি খানিকটা ইংরেজি করলে, পরের দিনে আবার এই প্রিন্সিপালটা পুরোপুরি চেঞ্জ করে দাও। পরের দিনে হয়তো তুমি জিওগ্রাফি পড়লে, তারপরে তুমি তার সঙ্গে ইকোনমি পড়লে, এবং তার সঙ্গে তুমি কিছুটা সায়েন্সের কিছু একটা পড়লে। তো এই যে পুরোপুরি সাবজেক্টগুলো চেঞ্জ করছো, মিলিয়ে মিশিয়ে পড়ছো, এতে কিন্তু প্রথম পড়াটার সঙ্গে আবার সেই পড়াটা যখন ফিরে আসবে, মাঝে অনেকগুলো নতুন পড়া ঢুকছে। এতে করে তোমার মাঝে একটা
ইন্টারলিভিং বা একটা বিরতি তৈরি হচ্ছে, যাতে করে মিলিয়ে মিশিয়ে পড়লে তোমার ছোট ছোট গ্যাপে অনেকগুলো জিনিস তুমি বেশি দিন মনে রাখতে পারবে। তো এটা হচ্ছে ইন্টারলিভিং, এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং সবশেষে চাঙ্কিং। দেখো, চাঙ্কিং 10 নম্বর পয়েন্ট। এটার প্রধান জিনিসটাই হলো বড় জিনিসকে ছোট ছোট ব্লকে ভাগ করে মনে রাখা। অর্থাৎ কোন একটা বড় থিওরি তাকে ছোট ছোট গ্রুপে কয়েকটা পকেটে ভাগ করে নাও এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো তোমার অ্যাক্টিভ মেমোরিতে, সেগুলোকে লিঙ্ক করার চেষ্টা করো। যখনই তুমি সেটা করে নেবে, এই চাঙ্কিং এর মাধ্যমে কিন্তু তুমি কম সময়ে বড় বড় বিষয়কে তাড়াতাড়ি মনে রাখতে পারবে। এখানে সবশেষে একটি কথা আমি বলতে চাইছি, এই 10টাই যে টেকনিক তোমাকে ফলো করতে হবে এমন নয়। তুমি একটু নিজেকে দেখো, নিজেকে অনুসরণ করো এবং এটা দেখো যে তোমার ক্ষেত্রে কোনগুলো সত্যিকারে কার্যকর হচ্ছে। এর মধ্যে যে কোনো 2-3টে যদি সত্যিই নিয়মনিষ্ঠভাবে পদ্ধতিগতভাবে তুমি প্রয়োগ করতে পারো নিজের পড়াশোনাতে, যে উইক জোন গুলো তুমি তৈরি করেছো দীর্ঘদিনের অনভ্যাসের ফলে বা অচর্চার ফলে, সেটা অনেকটাই সামলে উঠবে এবং তোমরা আদতে WBCS এর মতো এত মাল্টি সাবজেক্টিভ একটা পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। প্রয়োগ করে দেখো, নিশ্চিত ফলাফল পাবে। এবং তোমাদের মতামত, আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানিও। আমরা প্রত্যেকের মতামতকে গুরুত্ব দিয়ে পড়বো। ভালো থেকো, লেগে থাকো, জেদে থাকো।